Assalamu alaikum my dear students. Today I'm with you with an important discussion, and that is connectors. How to solve the problems related with connectors. তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 10 নংয়ে সেন্টেন্স কানেক্টর আসে। তো আমরা দেখা যায় কানেক্টরস গুলো আমাদের সব সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। প্রবলেমটা কেন হয়? আমাদের কিছু নলেজের কিছু ল্যাক রয়েছে। যেমন ফার্স্টলি দেখো, আমি এখানে লিখেছি নলেজ ইউ নিড, অর্থাৎ যেই নলেজটা তোমার প্রথমে দরকার, অর্থাৎ যে কানেক্টরসটা ভালোভাবে পারতে হলে এখানে তোমাকে 10টা কানেক্টরস দিতে হয় এবং সেখানে তোমার জন্য 5 মার্ক পরীক্ষায়। তো অনেক স্টুডেন্টদের অভিযোগ, স্যার যতই কানেক্টর পড়ি মানে 2-3-এর বেশি উঠাতে পারি না। তাহলে তোমরা যদি আমার আজকের ক্লাসটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হাউ ইউ উইল সলভ কানেক্টরস ইন দ্য এক্সাম। এবার খেয়াল করো, প্রথমে হচ্ছে তোমার কি ধরনের জ্ঞানটা তোমার দরকার সেটা আমি তোমাকে আগে ব্যাখ্যা করছি। দেখো, সেমেন্টিক্সটা কি? সেমেন্টিক্সটা হচ্ছে আসলে মিনিং। তোমাকে প্রথমে তুমি যখন যেই টেক্সটটা তোমাকে কানেক্টর, যে প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে, প্রথমে তুমি হচ্ছে এটার অর্থটা বুঝতে হবে। তো অর্থটা বোঝার পরে অর্থ বোঝার ক্ষেত্রে তোমার সেমেন্টিক্সটা কি? দ্য স্টাডি অফ দ্য মিনিং, ভোকাবুলারি, অর্থাৎ পুরো প্যাসেজটা তুমি আগে পড়ে তারপর তোমাকে হচ্ছে এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো সব জানতে হবে। এবং তোমার এখানে আর সেখানে দেখো কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্ট, এই বিষয় দুইটা খেয়াল রাখতে হবে। মূলত এখানে দেখো একটা আছে সিনটেক্স মূলত কোহেশনের সাথে সম্পর্কিত এবং সিমেন্টিক্স মূলত কোহিয়ারেন্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোহিয়ারেন্ট বিষয়টা হচ্ছে যে তুমি যে টেক্সট, অর্থাৎ এটা কিন্তু একটা প্যারাগ্রাফের মতো একটা থাকে যে সেন্টেন্স কানেক্টরটা। তো এই প্যারাগ্রাফটা যাতে পুরোপুরি অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয়, একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্স থেকে তুমি যখন যাবা তখন যাতে পুরোপুরি একটা একক অর্থ প্রদান করে, ঠিক এইভাবে এগুলাকে বলা হয় কোহেশন। মানে একক একটা অর্থ দিবে, প্রত্যেকটা লাইনের সাথে পরের লাইনটার একটা সমঝোতা থাকতে হবে, একটা সামঞ্জস্য থাকতে হবে, যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে তুমি যখন যাবা তখন তোমাকে একটা ফ্লো মেনটেন করতে হবে। আর তাহলে কোহেশনটা কি? কোহেশনটা মূলত আসলে সেন্টেক্সের সাথে রিলেটেড। সেন্টেক্সটা আসলে কি? সেন্টেক্সটা হচ্ছে ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তুমি একটা ওয়ার্ডগুলো সেন্টেন্সে কোথায় বসে এটা তোমাকে জানতে হবে। তাহলে এটা জানার জন্য তোমার সেন্টেন্স সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। স্পেশালি এই যে এখানে দেখো আমি লিখেছি সেন্টেন্স সম্পর্কিত তোমার জ্ঞান থাকতে হবে। তাহলে তোমার সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় এটা তোমাকে জানতে হবে, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় এটা তোমাকে জানতে হবে, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় এটা তোমাকে জানতে হবে। তারপর দেখো এখানে লিঙ্কিং ওয়ার্ডস, তো লিঙ্কিং ওয়ার্ডস হিসাবে কারা কারা ব্যবহৃত হয় এটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো আর হাউ টু সলভ, এটা আমি তোমাদেরকে আরেকটু পরে দেখাচ্ছি। আমি এখন আলোচনা করব যে সিনটেক্স নিয়ে আলোচনা করলাম। সিনটেক্সটা কি? ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, তুমি কোথায় কি বসাবা। এটা মূলত সিনটেক্সটা নির্ভর করে যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলো কিভাবে গঠিত হয় এটার উপরে নির্ভর করে। আর সেমেন্টিক্স বুঝালাম যে অর্থ, প্রথমে তোমাকে অর্থ সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, সেখানে তোমার কোহিয়ারেন্ট থাকতে হবে, অর্থাৎ একটা ফ্লো থাকতে হবে, প্রত্যেকটা লাইন একটা আরেকটা লাইনের সাথে সামঞ্জস্যশীল হতে হবে। এবার এখানে খেয়াল করো সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সের সাধারণ একটা জেনারেল স্ট্রাকচার হচ্ছে, প্রথমে তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে থাকবে ভার্ব, আর তারপরে থাকবে হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ কিভাবে থাকবে এখানে খেয়াল করো। এক্সটেনশন মানে হচ্ছে এখানে থাকতে পারে তোমার অবজেক্ট থাকতে পারে, এখানে তোমার কমপ্লিমেন্ট থাকতে পারে, আর এখানে তোমার অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এবার খেয়াল করো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, অর্থাৎ কোনো সেন্টেন্সে
কখনো তোমার সাবজেক্ট থাকবে, মানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে প্রথমে তাহলে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। তাহলে আমি তিনটা মানে স্ট্রাকচার দিয়ে আমি বুঝাবো। আর হচ্ছে তোমার আমি মূলত এখানে আলোচনা করব তুমি মানে কানেক্টরস যখন তুমি সলিউশন করবা তখন কি ধরনের নলেজটা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার দরকার হবে। যেমন প্রত্যেকটা সেন্টেন্সে তুমি যখন পড়বা তখন তুমি দেখতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্টটা কি। সাবজেক্ট তুমি কিভাবে নর্মালি খুঁজে পাবা? মেইন ভার্বের কাছে তুমি যদি হু দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি সাবজেক্ট খুঁজে পাবা। এখন তুমি অবজেক্ট কিভাবে খুঁজে পাবা? মেইন ভার্বের কাছে তুমি যদি হোয়াট অথবা যদি তুমি হুম দ্বারা প্রশ্ন করো মানে কি অথবা কাকে, তাহলে তুমি অবজেক্ট পাবা। আবার এখানে খেয়াল করো তুমি কমপ্লিমেন্ট কিভাবে পাবা? সেই যে মেইন ভার্বের কাছে তোমাকে প্রশ্ন করতে হবে। সব সময় কিন্তু তোমাকে মেইন ভার্বের কাছে প্রশ্ন করতে হবে। তার মানে তোমাকে প্রথমে ভার্বগুলো চিনতে হবে, যে ওয়ার্ডগুলো দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি যে কাজ বোঝায়, তাহলে অথবা কোনো অ্যাকশন নন অ্যাকশন এইসব ক্রিয়া বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। এবার খেয়াল করো কমপ্লিমেন্টটা তুমি কিভাবে পাবা? কমপ্লিমেন্টটা হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পর, অর্থাৎ ভার্বটা যদি লিঙ্কিং হয় তারপরে কমপ্লিমেন্টটা ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট, সেই আলোচনায় আমি যাব না। এবার আসো তুমি অ্যাডভার্বস মূলত 8 প্রকার। অ্যাডভার্বসগুলো তুমি সহজে তুমি দেখো, অ্যাডভার্বস তুমি কিভাবে পাবা? সেক্ষেত্রেও কিন্তু তোমাকে মেইন ভার্বের কাছে প্রশ্ন করতে হবে। হাউ, হোয়েন, হোয়ার, হাউ মাচ, হাউ অফেন, হোয়াই। এই সাধারণত এগুলো দিয়ে তুমি হচ্ছে অ্যাডভার্বকে খুঁজে পাবা। তো অ্যাডভার্বের আমি মূলত আজকে আলোচনা করব অ্যাডভার্বের পজিশন নিয়ে। তার আগে আমি খুব স্বাভাবিকভাবে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়ালস আমি বোঝানোর চেষ্টা করছি। এবার খেয়াল করো, আমি প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা এটাকে বুঝবো। যেমন এখানে খেয়াল করো, I bought some pens from the shop। হ্যাঁ, যে এখানে বলা হয়েছে I bought some pens from the shop, তাহলে আমি দোকান থেকে কিছু কলম কিনেছিলাম। এবার এই বাক্যে খেয়াল করো তুমি, I bought some pens from the shop। এখানে দেখো খুব সহজে বোঝা যাচ্ছে তোমার প্রথম কাজটা হবে আইডেন্টিফাই দ্য ভার্ব। তাহলে তুমি প্রথমে হচ্ছে ভার্বটা খুঁজে বের করবা। ভার্বটা যখন খুঁজা, বট মানে কি কিনেছিল মানে কেনা, তাহলে এখানে তুমি প্রশ্ন করো কে কিনেছিল? আমি কিনেছিলাম, তাহলে এটা হচ্ছে এখানে সাবজেক্ট। দেখো তুমি অ্যাক্টিভ বাক্যে সবসময় হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাবা, কিন্তু যে বাক্যগুলো প্যাসিভ হবে সেগুলাই কিন্তু তুমি আবার পাবা না এটা দ্বারা। তো আবার খেয়াল করো, তাহলে আই বট সাম পেন্স ফ্রম দ্য শপ, তাহলে এখানে তুমি সাবজেক্ট পেলা, তারপরে হলো তুমি ভার্ব পেলা। এখানে দেখো, এখানে ভার্ব পাইলা, তাইলে এখন দেখো বট কি কিনেছে? কিছু কলম কিনেছে, তাহলে দেখো এটা তুমি অবজেক্ট পাইলা। তাইলে দেখো দা শপ কিন্তু অবজেক্ট না। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সাম পেন্স এটা অবজেক্ট না দা শপ এটা অবজেক্ট, তুমি কনফিউশনে পড়ে যাও। কনফিউশনের কিছু না, এখানে তুমি মেন ভার্বের কাছে প্রশ্ন করে হোয়াট বা হুম দ্বারা যে উত্তরটা পাবা সেটা তোমার এখানে অবজেক্ট। আর ফ্রম দ্য শপ, তাহলে কোথা থেকে কিনেছো? এখানে খেয়াল কর, ওয়্যার আছে, কিন্তু এই যে ওয়্যার আছে, কোথা থেকে কিনেছো, তাহলে এটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়ালস। এটা এখানে অ্যাডভার্বিয়ালস। ওকে, দেখো এবার একটা কমপ্লিমেন্টের আমি একটা উদাহরণ দেখাচ্ছি। আমি মনে করো হি ইজ হ্যাপি,
সে হয় সুখী। আবার আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, হি ইজ আ ডক্টর। এখানে খেয়াল করো, এখানে হ্যাপি যে, হিও কিন্তু সে, যার কারণে আর এটা এখানে কমপ্লিমেন্ট, আর এখানে এটা লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বগুলো কি কি? লিঙ্কিং ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, তারপর হচ্ছে লুক, অ্যাপিয়ার, স্মেল, টেস্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন এখানে কিন্তু তুমি এখানে ইজ না দিয়া এখানে কিন্তু তুমি লুকসও দিতে পারো, যে হি লুকস হ্যাপি, তাকে সুখী দেখাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে এটার কথাই কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে এখানে কিন্তু এটা অবজেক্ট না, এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, আর এটা এখানে নাউন কমপ্লিমেন্ট, আর এটা এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তার কারণে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে দেখো হিও যে, আর ডাক্তারও সে, যার কারণে এটা হচ্ছে এখানে নাউন কমপ্লিমেন্ট, এটা এখানে নাউন কমপ্লিমেন্ট। আর এখানে দেখো আবার এটা এই সাবজেক্টকে ইঙ্গিত করছে, যার কারণে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আবার এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার এটা হচ্ছে এটাও এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্টের কথা এখানে বর্ণনা করছে, এই জন্য সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাও এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা অ্যাডজেক্টিভ, এর জন্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা নাউন, এর জন্য এখানে নাউন কমপ্লিমেন্ট। তুমি খেয়াল করো, আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে দেখো হিম অবজেক্ট, উই সাবজেক্ট, মেড ভার্ব, তাহলে ক্যাপ্টেন হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, তাহলে এটা এখানে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি এখানে আরও অনেক কমপ্লিকেটেড আলোচনা রয়েছে, আমি সেগুলোয় যাব না। তাহলে সাবজেক্ট মানে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়ালস, এগুলো তোমাকে জানা থাকতে হবে। এখন অ্যাডভার্বস, পজিশন অফ অ্যাডভার্বস। আর অ্যাডভার্বসগুলো কি কি? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ, তারপরে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এই যে অ্যাডভার্ব অফ কন্ডিশন, প্রায় 9 প্রকারের অ্যাডভার্ব রয়েছে। এই অ্যাডভার্বগুলো আমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করব মূলত, যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো তোমার সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে শুধু অ্যাডভার্বের পজিশনটা তোমার এটা জানলেই তোমাকে হয়ে যাবে। তাহলে দেখো আমি এটা দেখাচ্ছি, খেয়াল করো। অ্যাডভার্ব যেটা, সেটা মূলত ভার্ব কিভাবে, কোথায়, কেন, কার সাথে সম্পন্ন হয়, এগুলো নিয়ে অ্যাডভার্ব আলোচনা করে। তাহলে খেয়াল করো, পজিশন অফ অ্যাডভার্ব, শোনো, সেক্ষেত্রে আমি প্রথমে আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো কি কি? অফেন, always, just now, recently, lately, already, hardly, never, seldom, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো আসলে কোথায় বসে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসে। দেখো, হি অলওয়েজ ডিস্টার্বস মি। তোমার এখানে খেয়াল করো, এখানে তোমার কেন এগুলা জানতে হবে? কারণ হচ্ছে তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা তুমি যদি বুঝো, কনস্ট্রাকশনটা যদি তুমি বুঝো, তাহলে কিন্তু তুমি ইজিলি এগুলো করতে পারবা। তাহলে এখানে খেয়াল করো, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসেছে। আবার যখন একটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ, যেমন এখানে খেয়াল করো, শি হ্যাজ recently shifted there। এখানে খেয়াল করো, যখন অক্সিলারি ভার্ব আবার মেইন ভার্ব,
যখন থাকবে তখন এই দুইটার মাঝখানে বসবে, আর যখন দুইটা অক্সিলারি ভার্ব থাকবে সেক্ষেত্রে এই দুইটার মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসবে। তাহলে অ্যাডভার্বটা কিন্তু আবার বাক্যের শেষেও বসতে পারে। হ্যাঁ, অন্যান্য অ্যাডভার্বগুলো হচ্ছে কি, অ্যাডভার্বগুলো হচ্ছে অন্যান্য সাধারণত বাক্যের, আর আরেকটা হচ্ছে বাকি যে অ্যাডভার্বগুলো রয়েছে এগুলো কি বাক্যের শুরুতে বা শেষে বসবে, বাক্যের শুরুতে বা শেষে বসবে। এখন বাক্যের শুরুতে বা শেষে এটা তুমি গ্যাপ দেখলেই বুঝবা। আর অ্যাডভার্বগুলো সাধারণত যেই ওয়ার্ডগুলো ভার্বকে কোয়ালিফাই করবে সেগুলাই মূলত অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের ব্যবহারটা তোমার শিখতে হবে। আর আমরা তাহলে এবার আলোচনা করব হচ্ছে সিম্পল সেন্টেন্সটা। আমি দেখলাম যে সিম্পল সেন্টেন্সটা কীভাবে আলোচনা হয়, কিভাবে গঠিত হয়। একটা সাবজেক্ট অর্থাৎ একটা ক্লজ থাকে, একটা ক্লজ। তাহলে একটা ক্লজ কি, ক্লজ হবে কি, মানে একটি সাবজেক্ট থাকবে আর হচ্ছে একটি ভার্ব থাকবে, তাহলে একটি যদি সাবজেক্ট এবং একটি যদি ভার্ব থাকে সেটাকে ক্লজ বলে। সিম্পল সেন্টেন্সে সবসময় একটা ক্লজ থাকবে। তো একটা ক্লজ যখন থাকবে সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সে হবে দুইটা ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় দুইটা ক্লজ থাকবে। তাহলে খেয়াল করো যে কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠিত হবে তখন কি এখানে তুমি দুইটা ক্লজ দিবা। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে কি দুইটা মানে এক বা একাধিক ক্লজ থাকে। হ্যাঁ, একটা থাকে হচ্ছে তোমার মেইন ক্লজ, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মানে একটা থাকে মেইন ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজগুলো কিন্তু বাক্যের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, মাঝখানে বসতে পারে, সব জায়গায় বসতে পারে। যেমন এখানে খেয়াল করো, হি হু ইজ আওয়ার লিডার comes to me। হ্যাঁ, তাহলে দেখো হি হু ইজ আওয়ার লিডার, এখানে খেয়াল করো হু ইজ আওয়ার লিডার, এটা হচ্ছে কি এখানে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিন্তু এখানে দেখো এটা হচ্ছে মেইন ক্লজ, এই মেইন ক্লজের এই সাবজেক্ট, মেইন ক্লজের এই ভার্ব। তাহলে মেইন ক্লজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিন্তু এটা বসেছে। আবার খেয়াল করো এটা কিন্তু আবার বাক্যের শুরুতে যখন বসবে তাহলে এখানে খেয়াল করো হোয়ার হি ইজ আ মিস্ট্রি, TRY মিস্ট্রি। তাহলে এখানে খেয়াল করো হোয়ার হি ইজ, এটা একটা ক্লজ। আর সাব ক্লজটা যখন মেইন ক্লজে মানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এটা অন্য ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে। তোমরা এখানে কনফিউশন করার কারণ নাই, দেখো যে এখানে দুইটা ইজ আছে, একটা বাক্যে দুইটা ইজ হয় কিভাবে, ইট ইজ পসিবল। কারণ কি এখানে দেখো দুইটা ক্লজ, হি ইজ এই একটা ক্লজ সাবজেক্ট ভার্ব, আর এখানে হোয়ার আছে এই জন্য এখানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে খেয়াল করো আর এটা এখানে সাবজেক্ট, এটা এখানে সাবজেক্ট, আর এই ভার্ব এই এখানে এক্সটেনশন বা এখানে এটা কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট যেহেতু মিস্ট্রি রয়েছে। ওকে, এবার কিন্তু আবার সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু বাক্যের শেষেও বসতে পারে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে মানে কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু দুইটা ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনা তোমরা দেখেছো। আবার আমি যখন কমপ্লেক্স সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব তখন আমি সেখানে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কানেক্টরসের ক্লাস, যার কারণে আমি শুধু এটা বোঝাতে চেষ্টা করছি যে যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে একটা সেন্টেন্সে তখন সেটাকে কিন্তু তোমাকে মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আবার একটা মেইন ক্লজ এই দুইটা তোমাকে সেন্টেন্স থেকে খুঁজে বের করতে হবে। আর সেক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু সব সময় কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো সাবঅর্ডিনেট কি কি দেখো, দো, অলদো, so that, in order that, তারপরে এখানে খেয়াল করো
if, unless, in case, because, তারপরে যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে হু, দ্যাট, হুইচ, হোয়েন ইত্যাদি ইত্যাদি, এগুলোর ব্যবহারটা অর্থাৎ মানে সেন্টেন্সটা যখন কমপ্লেক্স হবে তখন তোমাকে মনে রাখতে হবে যে সেন্টেন্সে এগুলো যখন থাকবে বা এগুলোর ব্যবহারটা তোমাকে জানতে হবে। সর্বোপরি তুমি কমপ্লেক্স সেন্টেন্স যখন বুঝবা যেটা কমপ্লেক্স সেন্টেন্স, তখন তোমাকে এখানে মানে একটা সাবজেক্ট দুইটা ক্লজ বা একাধিক ক্লজ, এই ক্লজগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। এগুলো তুমি কিভাবে চিহ্নিত করবা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্সের মানে সংক্ষেপে আলোচনা করছি আমি, সংক্ষেপে আলোচনা শেষ। এবার কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স তোমরা জানো, কম্পাউন্ড সেন্টেন্সে মূলত কানেক্টরে কি ধরনের ওয়ার্ড ব্যবহৃত হয় অ্যান্ড, বাট, অর, এগুলো মূলত ব্যবহৃত হয়। আরও ব্যবহৃত হয় যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মাঝে মাঝে ব্যবহৃত হয়, নট অনলি বাট অলসো, তারপরে আইদার অর, নাইদার নর, এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড, বাট, অর এগুলো ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমি আর লিঙ্কিং ওয়ার্ডসের তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে একটি লিঙ্কিং ওয়ার্ডসের তালিকা পাবে। তোমাদের কাজ হলো আমি এই পর্যন্ত বোর্ডে যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো এসেছে এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি, এবং এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো থেকে হচ্ছে তুমি যে পুরোপুরি তুমি এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো যদি তুমি একবার মুখস্থ করে ফেলো অর্থসহ, তাহলে তোমার জন্য ইট উইল বি হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সলভ দ্য প্রবলেমস রিলেটেড উইথ কানেক্টরস। ওকে, এবার দেখো হাউ টু সলভ, অর্থাৎ কিভাবে তুমি কানেক্টরটা সলভ করবা। কিভাবে করবা? প্রথমে গোয়িং থ্রু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তাহলে প্রথমে তোমাকে হচ্ছে তুমি যখনই একটা কোশ্চেন পেপার হাতে পাবা, কানেক্টরটা তুমি যখন সলিউশন করবা প্রথমে তোমাকে এটা পড়তে হবে এবং বুঝতে হবে এটার অর্থটা কি। তারপরে তুমি ইউজিং লিঙ্কার্স, এই লিঙ্কার্সগুলো তুমি বসাবা। এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে তুমি সলিউশন করবা, তাহলে আমি সেটা তোমাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো, আমি এখন তোমাদেরকে বিস্তারিত দেখাবো প্র্যাকটিক্যালি যে কিভাবে তুমি একটা কানেক্টর সলিউশন করবা। আমি মনে করি যে এটা হচ্ছে তুমি কোনো কিছু প্র্যাকটিসিংয়ের মাধ্যমে যদি তুমি কিছু লার্নিং করার ট্রাই করো বা অ্যাকুইজিশন করার ট্রাই করো, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। কারণ কি, তুমি যদি সারাদিন শুধু রুল পড়ো তাহলে সেটা কিন্তু তোমার মনে থাকবে না, কিন্তু তুমি যদি মানে ইউজটা বোঝার ট্রাই করো সেক্ষেত্রে কিন্তু তুমি এটা খুব ইজিলি যে কোনো কিছু লার্ন করতে পারবা। তাহলে এখানে খেয়াল করো, আমি এখানে মানে একটা বোর্ড প্রশ্নের মানে সামান্য কিছু অংশ তুলেছি। আমি আমার পরের ক্লাসটায় আমি আরও বিস্তারিত কিভাবে সলিউশন করবা এটা আমি দেখাবো। এখন আমি মানে কিছু অংশ আমি এখানে সলিউশন করার চেষ্টা করছি। এখানে দেখো, মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ, এখানে খেয়াল করো দ্যাট যেহেতু আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, সেহেতু এখানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, অর্থাৎ মানে এক বা একাধিক ক্লজ থাকবে। তো এখানে আমরা দেখলাম যে দুইটা ক্লজ যেহেতু আছে, প্রত্যেকটা সেন্টেন্সে আমি খুঁজে বের করার ট্রাই করি যে মেনি পিপল এখানে সাবজেক্ট থিঙ্ক, এই সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেলাম। দ্যাট তারা কি চিন্তা করে, মানি ক্যান, আবার এখানে খেয়াল করো এই মানি হচ্ছে এখানে সাবজেক্ট, ক্যান ডু অক্সিলারি ভার্ব মানে মোডাল ভার্ব, তারপরে মেন ভার্ব, এভরিথিং ইন লাইফ। তাহলে এখানে খেয়াল করো পুরো সেন্টেন্সটা আমি এখানে বুঝলাম। এখানে দেখো যে রিলেটিভ প্রোনাউন মাঝে মাঝে যে সেন্টেন্স কানেক্টরস, এটা কিন্তু মূলত কানেক্টরস না, কিন্তু তোমাদের প্রশ্নে মাঝে মাঝে রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সাবজেক্ট কানেক্টর হিসাবে তোমার বুঝতে পারে। তাহলে মেনি ক্যান, দ্যাট, ম্যান ক্যান, তাহলে তোমরা এখানে দেখলা যে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত সব সময় থাকে না, সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকে। তাহলে এটা এখানে আছে ড্যাশ ইট ইজ আ মাস্ট, এটা অবশ্যই প্রয়োজনীয় ফর আওয়ার লাইফ। দেখো এখানে কমা আছে,
ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। এখানে দেখো কয়েকটা ক্লজ আছে, এখানে খেয়াল করো, আমি এখানে ধরলাম যে এখানে কিছু নাই, কিন্তু এখানে দেখো কমা, কমার আগে আর পরে যেহেতু বাক্য রয়েছে যার মানে আবার দেখো শুরুতে কিন্তু এখানে গ্যাপ আছে। তাহলে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত ইফ সেন্টেন্সের শুরুতে বসলে পরে কমা দিতে হয়, দো অলদো বাক্যের শুরুতে যদি বসে তাহলে পরে কমা দিতে হয়, অর্থাৎ এগুলো যদি বাক্যের শুরুতে বসে পরে কমা দিতে হয়। তাহলে আমরা জানি যে এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের মতো হতে পারে, যেহেতু এখানে প্রথমে গ্যাপ রয়েছে, তাহলে দো অলদো বা ইফ এই ধরনের ওয়ার্ড এখানে বসতে পারে, বা হোয়েন, অর্থাৎ মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইট ইজ এ মাস্ট, এটা মানে দরকার, ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য এটা দরকার। ইট ইজ নট, এখানে খেয়াল করো, এখানে আছে ইজ, এখানে আছে ইজ নট, তাহলে সম্পূর্ণ বিপরীত একটা অর্থ এখানে প্রকাশ করেছে। যে আমরা জানি যে বিপরীত অর্থ যদি প্রকাশ করে সেক্ষেত্রে দো বা অলদো হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে আমরা দেখি যে দো অলদো বসালে তাহলে সেন্টেন্সটা মিনিং ঠিক করছে কিনা, অর্থাৎ যে কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্ট সঙ্গতিপূর্ণ কিনা। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি এখানে দো বসাই তাহলে অর্থ হয় কি, যদিও, দো ইট ইজ এ মাস্ট, যদিও এটা আমাদের জন্য, আমার জীবনের জন্য খুবই দরকার। ইট ইজ নট দ্য থিং, এটাই একদম দরকার না, দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, যেটা একদম আবশ্যকীয়ভাবে সুখী নিয়ে আসে। তাহলে আমরা বুঝলাম যে এখানে কিন্তু দো দিলে অর্থ মিলে যায়। ডেশ, ইট ইজ অ্যাবসোলিউটলি আ সাইকোলজিক্যাল ম্যাটার। তাহলে দেখো তুমি এখানে বলছে কি, যে প্রথমে এখানে বলছে যে অনেকে মনে করে কি, মেনি পিপল থিঙ্ক দ্যাট পিপল ক্যান ডু এভরিথিং ইন লাইফ, যে মানি সব কিছু করতে পারে। তারপর বলছে যে যদিও এটা আমাদের জীবনে দরকার, কিন্তু সুখের জন্য এটা যে একদমই খুবই দরকার এটা না। তাহলে ইট ইজ অ্যাবসোলিউটলি, তাহলে এটা মানসিক একটা অবস্থা, এটা বলেছে। তাহলে তুমি এখানে দিতে পারো ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে, হ্যাঁ, ইনফ্যাক্ট, অথবা ট্রুলি স্পিকিং, হ্যাঁ, তুমি এগুলো এখানে দিতে পারো। তাহলে ইনফ্যাক্ট অথবা ট্রুলি স্পিকিং, ইট ইজ অ্যাবসোলিউটলি একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। তাহলে দ্য পারসন হু ইজ কন্টেন্টেড, এখানে আবার খেয়াল করো, দ্য পারসন হু ইজ কন্টেন্টেড উইথ, এখানে খেয়াল করো হু ইজ কন্টেন্ট। তাহলে এখানে দেখো যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবক্লজ, তাহলে দ্য পারসন এই সাবজেক্ট আছে, এই সাবক্লজ সাবজেক্ট ভার্ব, হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস। এখানে আবার খেয়াল করো, এখানে আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স, আবার এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে অ্যান্ড ডেশ হি হ্যাজ, তার যা আছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে যেহেতু একটা সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত, আগের সেন্টেন্সটার মতোই পরের সেন্টেন্সটা সাধারণত হয়, যার কারণে এখানে তুমি আবার হোয়াট বসাবা। তাহলে হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ, অর্থাৎ তা যে পায় এবং যা তার আছে। তাহলে এখানে দেখো মূল সেন্টেন্স হলো দ্য পারসন ইজ রিয়েলি হ্যাপি, এই যে দ্য পারসন ইজ রিয়েলি হ্যাপি, এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজের যেহেতু পরেরটা এখানে দেখো এই একটা সাব ক্লজ, এই সাব ক্লজের সাথে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, এখানে দেখো আবার সাব ক্লজ দেখো সাবজেক্ট ভার্ব, সেখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, তারপরে আবার এখানে খেয়াল করো হি হ্যাজ সাবজেক্ট ভার্ব রয়েছে, তার মানে এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসবে। তাহলে তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারো, গঠনটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, বলছে যে মানে সামান্য কিছু করতে পারে সুখের জন্য টাকা। ডেশ ইট নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু তাহলে দেখো সহজেই বোঝা যাচ্ছে যে ম্যান ক্যান ডু আছে, আবার এখানে আছে ক্যানট, তাহলে বিপরীত অর্থ প্রকাশ করে। তাহলে বিপরীত অর্থ আর সেন্টেন্সের দেখো গ্যাপটা কিন্তু বাক্যের মাঝে রয়েছে। এখানে খেয়াল করো মানি ক্যান ডু সামথিং, তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব আছে, আবার যে গ্যাপের পরে দেখো আবার এখানে সাবজেক্ট ভার্ব রয়েছে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমাদের মনে হচ্ছে যে এটা মূলত একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। তাহলে আর বিপরীত অর্থ দুই প্রকাশ করে, এটা হচ্ছে বাট। তাহলে আমরা যদি এখানে বাট দিই তাহলে দেখি অর্থটা মিলে কিনা, যে ম্যান ক্যান ডু সামথিং, মানুষ খুব অল্প কিছু, মানি টাকা সুখের জন্য খুব অল্প কিছু করতে পারে, বাট ইট ক্যানট গিভ আস হ্যাপিনেস, কিন্তু এটা আমাদেরকে প্রকৃত সুখ দিতে পারে না। Okay, thank you for being with me. I will elaborate this chapter in my next class. Thank you. Allah Hafiz.